Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বিগত দুইটি রিমেম্বারিং স্টোরিজ এপিসোডে আমরা পাতালবাসী বই থেকে দুটি ঘটনা শেয়ার করেছিলাম, আর এবারের রিমেম্বারিং স্টোরিজ এপিসোডেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। আমরা আরও একটি ঘটনা উপস্থাপন করছি পাতালবাসী বই থেকে। পাতালবাসী বই এবার অমর একুশে বইমেলাতে আমরা প্রকাশ করেছিলাম আপনাদের পাঠানো বাছাইকৃত কিছু ঘটনাবলী নিয়ে। তো আজকে যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটির শিরোনাম হচ্ছে এক ব্ল্যাক ম্যাজিশিয়ান পরিবারের করুণ পরিণতি। আপনারা অনেকেই ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা শুনতে চান, আর আমি অনেকবারই এই বিষয়ে আমার অবস্থান আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করেছি যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা আমি বলতে আসলে অনেকটাই অনীহা প্রকাশ করি। এর পেছনে কারণও রয়েছে, আর সেই কারণটা আমি বারবার বলেছি, আজও বলছি। অনেক ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা শোনার পর কেউ কেউ সেটাতে উৎসাহী হন, এবং উৎসাহী এমনভাবে হন যে কেউ যদি কোনো ছোটোখাটো ক্ষতিও করে থাকে, তিনি চিন্তা করেন যে আমি তো এরকম একটা ঘটনা শুনেছিলাম যে এইভাবে ব্ল্যাক ম্যাজিক করা যায়, এইভাবে ক্ষতি করা যায়। তো তখন তিনি এই বিষয়টাতে অনেক ক্ষেত্রেই উৎসাহী হয়ে থাকেন। এখন বলতে পারেন আপনারা যে আপনি কিভাবে বুঝলেন, আপনি এই বিষয়ে কেন এতটা নিশ্চিত হতে পারছেন? এর পেছনে কারণ হচ্ছে যে আপনাদের লিসেনারদের মধ্যেই কেউ আমাকে সরাসরি এই বিষয়ে নক করেছেন যে অমুক লোক তার ক্ষতি করেছে, তাকে তিনি ব্ল্যাক ম্যাজিক করতে চান। কোনো ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে আমার পরিচয় আছে কিনা, তার নাম্বার দেয়া যাবে কিনা। তো আমি এসব বিষয়ে আসলে শোনার পর, এমনিতেই তো আমি এই বিষয় নিয়ে ভয়ে ছিলাম, তারপরেও যখন এই বিষয়গুলো আমি জানি তখন আমার মনের অবস্থা কেমন হতে পারে আপনারা অনুধাবন করুন। তারপর আমি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা বলি, এই কারণে বলি যে ওই ঘটনার মধ্যে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে, সেই বিষয়টাই উপস্থাপন করাটাই আমার মূল উদ্দেশ্য হয়ে থাকে। তো আজকে যে ঘটনাটি আমি বলছি, তো এই ঘটনাটি বইয়ের মধ্যে দেওয়ার পিছনে একটা কারণ ছিল, কারণ এর মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার ছিল। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন মীর শিহাব ভাই। মীর শিহাব ভাইয়ের ঘটনা কিন্তু আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে বেশ কিছু প্রচারিত হয়েছে। উনি বর্তমানে সৌদি আরবে আছেন। তো চলুন শুরু করি ঘটনাটি যিনি মীর শিহাব ভাইকে বলেছিলেন তার নাম হচ্ছে প্রশান্ত, আর ঘটনাটি শুরু হয়েছিল 1985 থেকে 86 সালের মধ্যবর্তী একটি সময়ে। ওই সময়ে এই প্রশান্ত বাবুর বয়স ছিল এই 14-15 বছর এরকম আর কি। আর এই প্রশান্ত বাবুর বাবা ছিলেন একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। তো ওনাদের বাড়ি মূলত শ্রীলঙ্কায়, মানে এই প্রশান্ত বাবু ওনারা শ্রীলঙ্কায় থাকেন। এই প্রশান্ত বর্তমানে সৌদি আরবে আছেন। প্রশান্তর পরিবারে ছিল বেশ কয়েকজন সদস্য। প্রশান্ত বাবু ওনারা ছিলেন 3 ভাই, ওনার মা বাবা এবং দাদি, আর সবার ছোট ছিল ভাই বোনদের মধ্যে বোন। 3 ভাই ছিল এবং একটা বোন ছিল। এই যে প্রশান্ত বাবুর বাবা যে ব্ল্যাক ম্যাজিশিয়ান, উনি আসলে অন্য কোনো কাজ জানতেন না, কৃষিকাজ জানতেন না, অন্য কোনো কাজ জানতেন না, উনি এইটাই জানতেন, আর এটা করেই তাদের পরিবার চলতো। ওনারা সবাই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। এখন কথা হলো যে এই যে প্রশান্ত বাবুর বাবা যিনি, উনি চিন্তা করছিলেন যে তার সন্তানদের মধ্যে কাকে এই বিষয়গুলো আস্তে আস্তে উনি শিখিয়ে যাবেন। এখন প্রশান্ত বাবুর যে বড় ভাই, মানে বড় দাদা যিনি, তিনি এই বিষয়ে খুবই অনিচ্ছুক ছিলেন। তার বয়স ছিল প্রায় 20 বছরের উপরে। তিনি কৃষিকাজ করতে পছন্দ করতেন এবং এই বিষয়টা উনি এতটাই মানে খারাপ নজরে দেখতেন যে প্রশান্ত বাবুর বাবা যিনি,
তিনি চিন্তা করেছেন যে বড় ছেলেটা এতটাই অপছন্দ করে, একে তো এটা শেখানো যাবে না। এখন উনি চিন্তা করলেন যে তার ছেলেদের মধ্যে কোন সন্তান এই ব্ল্যাক ম্যাজিক বিষয়টা এখনও আসলে ওইভাবে বোঝে টোঝে না, বা এটার পরিণতি কি এটা অতটা জানে না, তাকে তিনি এই বিষয়টা শিখিয়ে যেতে চান। এখন এটা তো একদিনে শেখানো যায় না, আস্তে 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 সাথে রেখে বিভিন্ন কর্ম পদ্ধতি অবলম্বন করে আস্তে আস্তে তাকে ওই বিষয়টাতে অভ্যস্ত করাতে হয়। এই কারণে মূলত প্রশান্তবাবুর বাবা তিনি প্রশান্তকে এই বিষয়টাতে ইনভলভ করানোর জন্য উনি চেষ্টা করছিলেন। একবার কি হয় যে প্রশান্তবাবুর বাবা যিনি, উনি প্রশান্তকে বলেন যে প্রশান্ত চলো আমরা আজকে আমাদের গ্রাম থেকে দূরে আর একটা গ্রামে যাব, সেখানে একটা কাজ আছে, কাজটা রাতের বেলা করতে হবে, আমার সাথে থেকে তুমি আস্তে আস্তে এই কাজগুলো শিখবা। এদিকে প্রশান্তবাবু বলে যে না বাবা আমি যাব না, রাতের বেলা আমার খুব ভয় লাগে, তুমি রাত বেরাতে কোথাও যাও তা আমরা খুব একটা বেশি জানি না, আবার রাত বেরাতে যে ফেরো কত ভয়ের ঘটনাই তো ঘটতে পারে, আমি যাব না। ওদিকে প্রশান্তবাবুর বাবা তাকে বললেন যে না বাবা আমি তো আছি সাথে, ভয়ের কিছু নাই, চলো। আসলে এইখানে কি ব্যাপারটা ছিল এটা প্রশান্তকে বললেন নাই তার বাবা। তো প্রশান্তকে রেডি করায়, কিন্তু প্রশান্তর যে মা এবং প্রশান্তর দাদি সে বলে যে এই তুই প্রশান্তকে কোথায় নিয়ে যাস, এই কাজে তুই ঢুকছিস ভালো কথা। বিশেষ করে প্রশান্ত বাবুর দাদার মানে দাদি আর কি তার ছেলেকে বলে, মানে প্রশান্ত বাবুর বাবাকে বলে আর কি, যে তুই এই কাজে ইনভলভ নতুন করে আর কাউকে করাস না, তোর পর্যন্তই থাক এগুলো, আর তুইও পারলে এগুলো ছেড়ে দে। এখন প্রশান্ত বাবুর বাবা বলে যে না এখন আমি যদি এটা ছেড়ে দেই তাহলে আর অনেক ক্ষতি হয়ে যাবে, আমারও ক্ষতি হবে তোমাদেরও ক্ষতি হবে, আমি তো এটা ছাড়তে পারতেছি না। এদিকে প্রশান্ত বাবুর মা যিনি তিনিও তার স্বামীকে বলে যে তুমি এগুলো থেকে আস্তে আস্তে বের হয়ে আসো, আমাদের এই উপার্জনের অর্থ দরকার নাই, কৃষিকাজ করো। এখন উনি বলে যে আমি তার কোনো কাজ শিখি নাই, কিন্তু তারপরেও সেই কৃষিকাজে অভ্যস্ত হতে বলেন সকলে। এখন যিনি যেই বিষয়টাতে আসলে অভ্যস্ত হয়ে গেছেন, যিনি যেই বিষয়টা মানে শিখেছেন ওটা ছাড়া কিছু জানেন না, এই কারণে ওই প্রফেশন থেকে বের হয়ে আসলেও কিন্তু তার জন্য অনেক কঠিন হয়, এবং এটি ঘটেছিল প্রশান্তবাবুর বাবার বেলায়। এদিকে ছেলেকে তো উনি রাত্রেবেলা নিয়ে যাবেন এক জায়গায়, তো বের হয়েছেন নিয়ে সকলের অমতই আর কি। দূরে মানে ওই গ্রামেরও কয়েক গ্রাম পরে আর কি হেঁটে যেতে ঘন্টাখানেক সময় লাগে, পরিচিত এক আত্মীয়ের বাড়িতে তারা অবস্থান করেন। আত্মীয় বলতে খুব দূর সম্পর্কের একজন আত্মীয় আর কি। আসলে মূল ব্যাপারটা ছিল হচ্ছে ওই গ্রামে একটা হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান রয়েছে, এই শ্মশানের পাশে কবরস্থান রয়েছে, সেটাও হিন্দুদেরই কবরস্থান। অনেক সময় দেখা যায় কি যে অনেক গরিব মানুষ যাদের লাশ দাহ করার জন্য যে খরচ দরকার সেই খরচটা তাদের থাকে না, ওই খড়ি তারপর আদার্স যে উপকরণগুলো রয়েছে সেগুলো কেনার মতো সামর্থ্য থাকে না, তখন তারা দাফন করে দেয় লাশ। এই জন্য শ্মশানের পাশে একটা কবরস্থান ছিল, সেখানে লাশ দাফন করার ব্যবস্থা ছিল। মূলত ওখানে একটা আত্মহত্যা করেছে এমন একটা মেয়ের লাশ দাফন করা হয়েছিল। ওই পরিবারও খুব গরিব ছিল, এই জন্য লাশ দাহ না করে পোড়ানো হয়নি আর কি, দাহ করা নেই, দাফন করা হয়েছিল। তো এখন ওই মেয়ের শরীরের কিছু অংশ এবং মাথা এই প্রশান্তবাবুর বাবার প্রয়োজন ছিল, ব্ল্যাক ম্যাজিশিয়ানদের এটা লাগে। এই কারণে এই মাথাগুলো তিনি কিন্তু এটাই যে নতুন সংগ্রহ করতে এসেছেন তা কিন্তু নয়, উনি এর আগে সংগ্রহ করেছেন, সেগুলো বিভিন্ন ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে বিক্রি করেও বেশ মোটা অর্থ তিনি উপার্জন করেছেন। এখন যেই কাজ করে মোটা অর্থ পাওয়া যায় সেই কাজে তো উৎসাহ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এই কারণেই মূলত তিনি তার ছেলেকে নিয়ে এসেছিলেন সাথে, যে তার ছেলে যেন এই বিষয়টা দূর থেকে দেখে এবং আস্তে আস্তে সাহস করে। তো তার ছেলেকে উনি নিয়ে এসেছিলেন, কিন্তু এই তথ্যটা পেয়েছিলেন তার ওই দুঃসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে। এই জন্য রাতের বেলা ওই আত্মীয়ের বাড়িতে তিনি অবস্থান নেন। রাত আনুমানিক 2টোর দিকে ছেলেকে নিয়ে বের হয়ে যান। ছেলে ভয় পাচ্ছিল,
কিন্তু ছেলেকে সাহস দেন, হাতে একটা লাঠি দেন এবং বলেন যে আমি যদি কখনো কোনো সমস্যায় পড়ি, এই লাঠি দিয়ে আমার শরীরে হালকা হালকা করে টাচ করবা, খুব হালকা করে বাড়ি দিবা, তাহলে আর সমস্যা থাকবে না, আর তোমার আশেপাশেও কোনো কিছু আসবে না। আর যদি পরিচিত কোনো কণ্ঠস্বরে তোমাকে ডাকে, কখনো তুমি পেছন দিকে তাকাবা না। এই কথা বলেন। ছেলেও ভয় পাচ্ছে, তারপরও বাবার সাথে গিয়েছেন, যেহেতু বাবা সাথে আছে, বাবার সাথে থাকলে অনেক ভয় জয় করা যায়, এটাই কিন্তু তার কাছে মনে হয়েছিল। প্রশান্তবাবুর বাবা উনি কাজের জন্য বেশ কিছু জিনিস নেন, যেমন ছুরি, কাঁচি, আরও বেশ কিছু উপকরণ, সেগুলো সাথে নেন এবং উনি সেই কবরস্থানে চলে যান। কবরস্থানে যাওয়ার পর কবরস্থানের ওই কবরটি খুঁজে পেতে আসলে কোনো অসুবিধা হয় না, কারণ ওনার ওই আত্মীয় এমনভাবে বর্ণনা করেছিলেন যে খুব অনায়াসেই ওই কবরটি তিনি খুঁজে পেয়ে যান এবং বুঝতে পারেন যে এটি তার কবর। কারণ যেই মেয়েটি সুইসাইড করেছে তার বয়স বেশি ছিল না, যেহেতু পরিণত বয়সে সে পৌঁছায়নি, এই কারণে কিন্তু সে স্বাভাবিক উচ্চতার থেকে ছোট ছিল, আর এই কবরটাও ছোট ছিল, আর একদম নতুন কবর, এই জন্য তার বুঝতে অসুবিধা হয়নি। আর সপ্তাহখানেকের মধ্যে ওখানে আর কোনো কবর হয়ও নাই, এখানে অনায়াসেই উনি টের পেয়ে যান এটাই সেই কবর। এখন সেখানে গিয়ে ছেলেকে এক পাশে দাঁড় করিয়ে উনি কবর খুঁড়তে থাকেন। তো আমরা যেভাবে মুসলিমরা কবর দেই, ওনারাও ঠিক ওইভাবেই ওই বাঁশ টাস দিয়ে ওইভাবে চাটাই দিয়ে ওই কবরগুলো দেন আর কি। তো উনি খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কবর খুঁড়ে ফেলেন এবং কবর খোঁড়ার পর দেখা যায় যে সাদা কাপড়ে মোড়ানো, সেটা কাফন বা সাদা কাপড় কিনা এটা নিশ্চিত নয় যে ওটা আসলে কিভাবে সাদা কাপড় বা কাফন আদতে দেওয়া হয়েছিল কিনা, বা ওই অঞ্চলের রিচুয়ালটা কি এটা তো জানি না, তবে সাদা কাপড় জাতীয় কিছু একটা ছিল যেটা দিয়ে লাশ মোড়ানো ছিল। প্রশান্তবাবু কিন্তু উপর থেকে দেখছেন, তো উনি দেখতে পান যে তার বাবা কেঁচি বের করে ওই মেয়ের মাথার চুলের কিছু অংশ কেটে নেন এবং তারপর ছুরিটা দিয়ে ওই মেয়ের মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেন। এই দৃশ্য দেখে আসলে ওই কিশোর বয়সের প্রশান্ত খুব ভয় পেয়েছিলেন, কিন্তু তারপরেও যেহেতু বাবা করছে আর বাবার সাথে আছে, ভয়টা ওই রকম তীব্র ছিল না। সমস্যা যেটা হলো সেটা হলো যে ওই মাথাটা কাটার পর যখন একটা ব্যাগের মধ্যে ভরে ফেললেন, চুলগুলো ভরে ফেললেন, উনি যখন উঠতে যাবেন হঠাৎ করে দেখে ওই লাশ দুই হাত ধরে প্রশান্তবাবুর বাবাকে চেপে ধরেছে। প্রশান্তবাবুর বাবা চিৎকার দেবেন, তার গলা দিয়ে কোনো চিৎকারও বের হচ্ছিল না। এখন প্রশান্তকে বলা হয়েছিল যে লাঠি দিয়ে তার শরীরে মৃদু আঘাত করতে, কিন্তু একটা মাথা কাটা দেহ বাবাকে জড়িয়ে ধরেছে, সে এতটা ভয় পেয়েছিল যে ওই সময় তার কি করণীয় এই বিষয়টা সে বুঝতে পারেনি। প্রশান্ত যেটা করেছে সেটা দৌড়ে তার আত্মীয় বাড়িতে চলে যায়, সেই আত্মীয়কে ডেকে তোলে এবং বলে যে ওই লাশটি তার বাবাকে চেপে ধরেছে। এখন এই কথা শোনার পর সেই আত্মীয় প্রশান্তর সাথে তাড়াতাড়ি চলে আসেন। আসার পরে দেখতে পান যে কবর খোঁড়া ঠিকই আছে, কবরের ভেতরে প্রশান্তবাবুর বাবা মৃত অবস্থায় পড়ে আছে। আর ওই যেই ডেড বডিটা, ওই ডেড বডিটা দেখে মনে হচ্ছে যে সেটা একদম স্বাভাবিক। তার যে মাথা একটু কাটা হয়েছিল, মাথাটাও জোড়া লেগে আছে, চুল টুল সব কিছু স্বাভাবিক। এখন এই অবস্থা দেখার পর কি করণীয় তারা ভাবছেন, কিন্তু প্রশান্তবাবুর বাবার যে দেহ এইটা মোটেও স্বাভাবিক ছিল না। কারণ হলো তার বাবার দেহ থেকে মাথা আলাদা ছিল, হাত পাগুলো ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল। এখন এই ডেড বডি নিয়ে তারা কি করবেন, বিশেষ করে ওই আত্মীয় পড়ে যান খুব একটা বিপাকে, কারণ একটা জীবিত মানুষ এইভাবে মারা গেছে, একটা পুলিশি ঝামেলা হতে পারে, উনি চিন্তায় পড়ে যান। তারপরেও উনি সাহস করে কবরে নামেন, প্রশান্তবাবুর ছেলেও কবরে নামেন, নেমে ওই ডেড বডিটাকে তোলা হয়, প্রশান্তবাবুর বাবার ডেড বডিটাকে তোলা হয়, ছিন্ন ভিন্ন ডেড বডিটা, তারা উঠে আবার ওই মেয়ের কবরটা ঠিকঠাক করে দেয় এবং ওই ডেড বডিটা একটা বস্তা ম্যানেজ করে সেখানে ভরে নিয়ে আসা হয় বাড়িতে। এখন ওই আত্মীয় পড়ে যান মহা দুশ্চিন্তায়, এখন কি করি।
এখন এই ডেড বডি যদি এখানে কবর দিতে যাই, হবে তো আর এক ঝামেলা। যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। তখন রাতের মধ্যেই সেই ডেড বডিটা তার গ্রামে কোনো না কোনোভাবে পাঠিয়ে দেওয়া হয়। এর পিছনে কারণ ছিল যে উনি ঝামেলাটা এড়াতে চাচ্ছিলেন, যে তিনি কোনো ঝামেলা যেন না পড়েন। কারণ ওইখানে যদি মাটির নিচে দাফন করে দেন, যদি কুকুর শিয়ালে যদি সেটা আবার তুলে ফেলে, এটা নিয়ে অনেক হই হট্টগোল হবে। এই জন্য উনি ওই রাত্রেই ওই ডেড বডিটা তাদের বাড়িতে পাঠিয়ে দেন এবং ওদের বাড়ির কাছেই একটা জায়গায় গর্ত করে ওই ডেড বডিটা দাফন করে দেওয়া হয়। তো ঘটনা কিন্তু এই পর্যন্ত, এবং লোকদেরকে বলে দেওয়া হয় যে রাতের বেলায় হঠাৎ করে উনি মারা গেছেন, এই জন্য তাকে দাফন করে দেওয়া হয়েছে। লোকজন তো জিজ্ঞেস করবে, অনেকেই আসবে, কারণ তার কাছ থেকে অনেকেই বিভিন্ন বিষয়ের সলিউশনের জন্য আসতেন। এখন ঘটনা কিন্তু এইখানেই শেষ নয়, ঘটনা মূলত এইখান থেকে শুরু হয়ে গেল। এতক্ষণ যেটা বললাম সেটা ঘটনার প্রেক্ষাপট মাত্র। এরপর চলে যায় 1 মাস। 1 মাস চলে যাওয়ার পর এই যে প্রশান্ত বাবুর যিনি বড় ভাই, সবার বড় ভাই, প্রশান্ত ছিলেন মেজ, তার ছিল বড় আরেকজন, আর একটা ছোট ভাই ছিল। সবার বড় ভাইয়ের এক রাত্রে, ঠিক 1 মাস পর এক রাত্রে তার ডেড বডি পাওয়া যায় ঘরের মধ্যেই। মাথা বডি থেকে আলাদা, মাথার চুল কাটা। পুরুষ মানুষের চুল ছোট ছিল, কিন্তু তারপরও চুলগুলো মাথা থেকে কাটা ছিল। এই দৃশ্য দেখে তো পরিবারের সদস্যরা প্রচণ্ড ভয় পান। এ সর্বনাশ, এটা কি হলো, কে করলো এটা? এখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে প্রশান্তর বাবা যেভাবে মারা গিয়েছিল, এভাবেই তার বড় ছেলেকে হত্যা করা হয়েছে, এবং এই হত্যাকাণ্ড কোনো মানুষ করেনি, কোনো অশরীরীর মাধ্যম দিয়ে এটি ঘটানো হয়েছে বা অশরীরী এটা করেছে। এখন কি করণীয়? ছেলে মারা গেছে, পরিবারের শোকের ছায়া নেমে আসে। এখন এই যে মাথা কেটে ফেলা হয়েছে, এটা তো সমস্যা হলো, যেটা তো পুলিশি কেস, এটা হত্যাকাণ্ড বললেই তো আশেপাশে অনেক সমস্যার সৃষ্টি হবে। তখন তারা যে কাজটি করেন, ওই লাশটির মাথা কোনোভাবে সেলাই করেন, সেলাই করে স্বাভাবিক করা হয় আর কি, যতটুকু পারা যায়। পরের দিন সকালবেলায় ওই লাশটি পরিচিত কিছু লোকজনদের উপস্থিতিতে সেটি দাফন করে দেওয়া হয় তার বাবার যেখানে দাফন করা হয়েছিল। মানে দাহ করা হয়নি, দাহ করলে তো অনেক লোক টোক আসবে, অনেক সমস্যা, এই জন্য দ্রুত দাফন করে দেওয়া হয়। এই ঘটনার আবারও 1 মাস পর রাতের বেলা তার দাদির ডেড বডি পাওয়া যায়, মানে প্রশান্তর দাদির, একই রকম ভাবে। তারও 1 মাস পরে প্রশান্তর ছোট ভাই, তার ডেড বডি পাওয়া যায় ঠিক একই রকম ভাবে। তারও 1 মাস পর প্রশান্তর মায়ের ডেড বডি পাওয়া যায় ঠিক একই রকম ভাবে। প্রশান্তর মায়ের ডেড বডি যখন পাওয়া যায়, তখন তার পাশে কিন্তু তার ছোট বোন ঘুমিয়েছিল, কিন্তু সে কিছুই টের পায়নি। তার চিৎকারে অন্য রুম থেকে সকলে চলে আসে। ওই ছোট বোন যখন চিৎকার দিয়ে ওঠে, মূলত ওই ছোট বোন যখন দেখেছে যে মায়ের এই অবস্থা, তখন সে চিৎকার দিয়েছে। এভাবে পরিবারের সদস্যগুলো মারা যেতে থাকেন। এলাকাবাসী আসলে যেটা ধারণা করে নিয়েছিলেন, কারণ একদম গ্রাম অঞ্চলে ছিল, তো তাদের মধ্যেও তো অনেক বিশ্বাস ছিল, তারা ধারণা করে নিয়েছিলেন যে এই যে প্রশান্তর বাবা ব্ল্যাক ম্যাজিক করতো, এরই পাপের ফল হিসাবে পুরো পরিবার সেটা ভোগ করছে। কিন্তু এটা সমাধান কি? এখন পরিবারে থাকলো শুধু প্রশান্ত এবং তার ছোট বোন, এটা সমাধান তো হচ্ছে না। কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটা কেউ বুঝতে পারছে না। প্রশান্তর মা মারা যাওয়ার 1 মাস পর প্রশান্ত এবং তার ছোট বোন তারা একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে থাকেন। তারা শুনতে পান যে রাতের বেলা তাদের বাড়ির বাইরে
কোন একটা মেয়ে কান্না করছে এবং বাড়ির চারদিকে ঘুরে ঘুরে কান্না করছে। প্রশান্ত এবং প্রশান্তর বোন বুঝতে পারেন যে 1 মাস পর তো হয়তোবা তাদেরও সময় ঘনিয়ে এসেছে। যেহেতু দুজন একসাথে শুনছেন, হয়তোবা তাদের মৃত্যু একসাথেই হবে। কিন্তু এভাবে মৃত্যুকে মেনে নেওয়া কি সহজ? নিশ্চয়ই সহজ নয় প্রিয় লিসেনার্স। তারা সারা রাত ঘুমাতে পারেন না। প্রশান্তবাবুর ছোট বোনের বয়স ছিল 5 কি 6 বছর ওই সময়। এখন সারা রাত না ঘুমিয়ে রুমের মধ্যে বসে থাকে। এদিকে মা বাবা নাই, মারা গেছে। বড় ভাই নাই, একদম ছোট ভাই সেও নাই, দাদি নাই, তাদের তো কোনো গার্ডিয়ানই নাই। এখন প্রশান্ত যেহেতু কিছু বুঝতো, এই কারণে মূলত সে তার বোনকে সাহস দিচ্ছিল। কিন্তু সেও তো বড় মানুষ না, ছোট মানুষই বলা চলে। 14-15 বছর বয়সে একটা ছেলে কতটুকুই বা বোঝে। কিন্তু তারপর তার মনের মধ্যে সাহস ছিল। এভাবে কয়েক রাত একই রকম ভাবে তারা পার করে। রাত্রে ঘুমায় না, ওই যখনই কান্নার শব্দ শুনে সারা রাত জেগে থাকে। সকালবেলা যখন ফজর আজান হয়ে যাওয়ার সময় হয়, তখন ওই জিনিসটার কান্না শোনা যায় না। এক রাত্রে প্রশান্ত চিন্তা করলো যে মৃত্যু তো হবেই, দেখি কান্নাটা কে করে। যখন আর এক রাত্রে কান্নার শব্দ শুনেছে, প্রশান্ত সাহস করে বাড়ির থেকে বের হয় যে মরে তো যাবই, কিন্তু দেখি কে আমাদেরকে মারছে। আমার ভাই, দাদা, মানে বড় ভাই আর কি, তারপরে দাদিকে মেরে ফেললো, ছোট ভাইকে মেরে ফেললো। কে মারছে দেখি, আমাকেও তো মেরে ফেলবে। তখন প্রশান্ত বাড়ি থেকে বের হয়। বের হওয়ার পর তার ঘরের বাইরে উঠোনের এক পাশে দেখে খুব অপরূপা সুন্দরী এক নারী। সে আয়নায় নিজের চেহারা দেখছে এবং একটা চিরুনি হাতে চুল আঁচড়াচ্ছে এবং কাঁদছে। দূর থেকে তাকে বোঝা যাচ্ছে এবং তার কাছে মনে হচ্ছিল যে এই চেহারাটা কোথাও সে দেখেছে এবং মনে করতে পারে অবশেষে যে ওই যে কবরের মধ্যে যেই মেয়েটাকে দেখেছিল তার বাবা, ওই গলা কেটেছিল যে মেয়েটার, এটা হচ্ছে সেই মেয়ে যার চেহারার সাথে অনেকটা মিল রয়েছে। এখন দেখার পর সে তো প্রচন্ড ভয় পায়, দ্রুত ঘরের মধ্যে চলে আসে। চলে আসার পর সারা রাত তো ঘুমাতে পারে নাই। একই রকম ভাবে ভোরের দিকে সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। এরপরে সকালবেলা সে তার মামা বাড়িতে চলে যায় বোনকে সাথে নিয়ে। মামারা এর আগেও তাদেরকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু প্রশান্ত চিন্তা করেছে যে আমরা যদি যাই ওখানে মামার পরিবারও বিপদ নেমে আসতে পারে। এই কারণে সে অ্যাভয়েড করেছিল। কিন্তু মামা বাড়িতে ওরা নিজেরাই যায়। মামাকে বলে যে মামা এই ব্যাপার, এখন তো এই সমস্যার সৃষ্টি হয়েছে, এখন কি করণীয়? তখন মামা বলে যে পরিবারের সবাইকে তো আমরা হারাইলাম, কিন্তু তোদেরকে হারাতে দিতে চাই না। এই সমস্যার অবশ্যই একটা সমাধান করতে হবে, এভাবে আর চলে না। তখন তার মামা স্থানীয় একটি মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করেন। তো ইমাম সাহেব বলেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর কি, উনি বলেন যে আপাতত দৃষ্টিতে তার কাছে যেটা মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান কোনো বড় একজন আলেমের মাধ্যমে করাতে হবেন। উনি ছোটোখাটো ঝাড়ফুঁক জানতেন, কিন্তু এই ধরনের মানে সমস্যা একে একে মেরে ফেলছে এইভাবে নৃশংসভাবে, এটা সমস্যার সমাধান ওনার হাতে নেই। তো উনি ভারতের আজমিরে অবস্থান করছেন এমন একজন আলেমের সন্ধান দেন, কিন্তু ওনারা তো থাকেন শ্রীলঙ্কায়। এখন আজমিরের পথ কিন্তু অনেক দূরে, অনেক দূর। সেখান থেকে আসা মানে একটা বিশাল একটা ব্যয়বহুল একটা ব্যাপার তাদের জন্য। অন্তত যেহেতু একটা সমস্যার সমাধান পাওয়া গিয়েছিল যে ওখানে গেলে উনি কোনো একটা ভালো পরামর্শ দিতে পারবেন, এই কারণে সেই পরামর্শটা তারা গ্রহণ করেন এবং তার মামা বলেন যে যত কষ্টই হোক আমরা সেখানে যাব, একটা সমাধান আমাদেরকে বের করতে হবে। প্রশান্ত ছোট বোন সাথে তার মামা তাদের জমির কিছু একটা অংশ বিক্রি করে পথ খরচ তারা গোছান। তারা তো অনেক গরিব মানুষ ছিলেন সত্যি। তো তারা রওনা দেন। তো শ্রীলঙ্কা থেকে
ভারতের আজমিরে আসাটা কিন্তু চারটিখানি কথা নয়, সেখানে অনেকটা পথ পাড়ি দিতে হবে। অবশেষে তারা পৌঁছান। তাদের ওখানে পৌঁছাতে প্রায় 29 দিন সময় লাগে। বিশেষ করে ভারতের একটা জায়গায় আসার পরে 5-6 দিন শুধু ট্রেন জার্নি করেছিলেন সেখানে আসার জন্য। আসার পর সে ঠিকানা অনুযায়ী সত্যি সে আলেমের সন্ধান তারা পান। ওই আলেমের কাছে যখন সবিস্তরে সব কিছু বলেন, তখন আলেম বলেন যে সমস্যাটা অত্যন্ত জটিল। এই বিষয়ে তিনি এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের সাথে কথা বলবেন, তার অনুগত যে জিনেরা রয়েছে তাদের মাধ্যমে। তারপরে তিনি সরাসরি সেই জিনদের সাথে কথা বলবেন। আগে তার অনুগত জিনদের মাধ্যম দিয়ে ওই জিনদেরকে তলব করতে হবে, তারা যেন স্বেচ্ছায় আসে। স্বেচ্ছায় যদি তারা আসে তাহলে অনেক ক্ষেত্রেই নাকি কাজ হাসিল করা অনেকটা সহজ হয়ে যায়, তাদেরকে যদি বুঝিয়ে নিয়ে আসা যায়। বুঝিয়ে নিয়ে আসা মানে হচ্ছে তারা অনেকটা মন নরম হয়ে যায়। তো উনি কয়েকদিন সময় নেন। তো উনি ওনার অনুগত জিনদেরকে ওই জিনদের কাছে পাঠান যারা মূলত এই ঘটনাটা ঘটাচ্ছিল। তো তাদেরকে বোঝানোর পর তারা ওই আলেমের সাথে দেখা করতে রাজি হন। তারা ওই আলেমের কাছে আসেন। আসার পরে আলেমকে বলেন যে এই যেই পরিবার, এই পরিবারের যিনি কর্তা, সে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন। সে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই লাশের মাথা চুরি করত, বিশেষ করে যারা সুইসাইড করতো এই টাইপের ইয়েগুলো। মূলত যেই কবরের মাথাটা চুরি করতে গিয়েছিল ওই কবর থেকে বেশ খানিকটা দূরে একটা বড় গাছ ছিল। ওই গাছেই মূলত এই 5 জন জিন বসবাস করে। তো এই 5 জন জিন যখন এটা দেখে, তখন দেখার পর এদের খুব ক্ষোভ সৃষ্টি হয় যে এই লোকটা এইভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। একটা মেয়ে সুইসাইড করেছে এবং ওই জিনেরা জানতো এই মেয়ের সুইসাইডের কারণ। পারিবারিক বিভিন্ন চাপে সে কষ্ট সইতে না পেরে সুইসাইড করেছে। আর সেই মেয়েটার লাশের থেকে মাথা আলাদা করে সেই মাথা বিক্রি করবে, সেই মাথা দিয়ে আবার ব্ল্যাক ম্যাজিক করা হবে। এই জিনিসটা যদি ওরা সহ্য করে তাহলে তো এদেরও অন্যায় হইল, যে আমরা এই অন্যায়টা সহ্য করে নিলাম। মূলত এই ঘটনার প্রেক্ষাপটেই উপস্থিতভাবে ওই জিনগুলো ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানকে হত্যা করে। মূলত প্রশান্ত যেটা দেখেছে যে ওই লাশ তো আসলে কাউকে হত্যা করতে পারে না। মূলত ও চোখে যেটা দেখেছে লাশের অবয়বে তার বাবাকে হত্যা করছে, এগুলো মূলত ওই জিনদেরই ব্যাপার স্যাপার ছিল। এবং তারপরে ওই জিনেরা প্রতিশ্রুতি নিজেদের মধ্যে ওয়াদাবদ্ধ হয় যে এই ব্ল্যাক ম্যাজিশিয়ানের পরিবার এরা প্রত্যেকেই অভিশপ্ত। কারণ এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যে সেই কাজ করতো প্রত্যেককেই তো খাইয়েছে তাদের উপার্জনের টাকা, তার উপার্জনের টাকা। সুতরাং এরাও পরবর্তীতে ব্ল্যাক ম্যাজিক শিখবে, এই কারণে এই বংশকেই তারা নির্বংশ করে দেবে এমন একটা প্রতিজ্ঞা করে। এবং সেই প্রতিজ্ঞার অংশ হিসাবেই পরিবারের প্রায় প্রত্যেকটা সদস্যকে তারা একই রকমভাবে হত্যা করেছিল, যেভাবে ওই মেয়েটির মাথার চুল কাটা হয়েছিল এবং দেহ থেকে মাথা আলাদা করা হয়েছিল। তখন এই বিষয়টি যখন ওই জিনেরা ওই আলেমকে বলেন, তখন ওই আলেম বলেন যে তোমরা তো প্রতিজ্ঞা করেছো, এখন এটার তো সমাধান করার দরকার। ওরা তো কোনো অপরাধ করে নাই, ছোট কয়েকজনকে হত্যা করেছো, ওরা তো অপরাধ করে নাই। তখন জিনেরা বলে যে আমরা প্রতিজ্ঞা করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা ওই পরিবারকে, ওই বংশকে নির্বংশ করব। আর জিনেরা তাদের ওয়াদার বরখেলাফ করে না। আমরা যেহেতু ওয়াদা করেছি আমরা এটা করবই। তখন ওই আলেম বলেন যে ওয়াদার বরখেলাফ তোমরা করো না সেটা আমরা জানি, কিন্তু এটা সমাধান একটা নিশ্চয়ই আছে, এখন সমাধানের পথটা বলো। তখন ওই জিনেরা বলে যে সমাধানের পথ তো নাই আমাদের জানা মতে, এখন যদি আমাদের মায়াও লাগে তারপরও ওদের দুইজনকে হত্যা করে আমরা নিবৃত হব। তখন ওই আলেম বলেন যে তোমাদের যিনি আমির বা যাকে তোমরা নেতা মানো, আমি তার সাথে কথা বলতে চাই, গিয়ে বলো যে আমি তাকে ডেকেছি। তখন
ওই 5 জন গিয়ে তাকে খবর পাঠায়। তখন ওই আমির তার সাথে সে দেখা করেন ওই আলেমের সাথে। তো ওই আমিরকে উনি বুঝিয়ে বলেন যে এই ব্যাপার, তোমার অধীনস্থ 5 জন জিন তো এরকম প্রতিজ্ঞা করেছে, এখন এর থেকে নিবৃত্ত করার উপায় কি? তখন ওই আমির অনেকক্ষণ চুপ করে থাকেন। চুপ করে উনি মানে ভাবছেন যে কি করা যায় এটা। অবশেষে উনি বলেন হ্যাঁ ঠিক আছে, এটার একটা সমাধান আছে। তখন উনি আবার ওই 5 জন জিনকে ডাকেন, মানে জিনদের সর্দার আবার 5 জনকে ডাকেন ওই আলেমের উপস্থিতিতেই। ডেকে বলে যে তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গর কারণে তোমাদের উপর কোনো অভিশাপ নেমে আসবে না, একটা সলিউশন আছে। এই সলিউশনটা যদি ওই পরিবার করতে পারে তাহলে ওরা আর কিছু বলবে না, ওদের প্রতিজ্ঞাও রক্ষা হবে এবং ওরাও বেঁচে যাবে। এখন সলিউশনটা কি? তখন ওই আমির, ওই জিনদের মধ্যে যিনি নেতা আর কি, তিনি বলে দেন যে এই যে ওরা যে প্রতিজ্ঞা করেছিল যে ওই বংশকে নির্বংশ করে দেবে, সুতরাং ওদের যে গোষ্ঠী, যে বংশ, এই বংশটাকে পরিবর্তন করতে হবে। প্রিয় লিসেনার্স, আপনাদের বোঝার সুবিধার্থে বলি, ধরুন যে আমরা মুসলিমদের মধ্যে চৌধুরী আছে, খান আছে, মোল্লা আছে, শেখ আছে, এরকম অনেক আছে। তো ধরুন যে কেউ শেখ থেকে মোল্লা বা মোল্লা থেকে চৌধুরী বা সৈয়দ, সৈয়দ থেকে মণ্ডল, এই টাইপের বংশের পদবি চেঞ্জ করে ফেলা। তো ওরা ধরেন যে ওরা ছিল পাল বংশ, তো ওরা হয়ে যাবে সেন বংশ, মানে ওরা আর আগের পদবি ব্যবহার করতে পারবে না। তখন ওই আলেম বলে আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বলবো যেন এটা কাজটা করে, তার আগ পর্যন্ত তোমরা ওদের কোনো ক্ষতি করবে না। তখন জিনরা প্রতিশ্রুতি আছে ঠিক আছে, ওদের সম্মতির অপেক্ষায় আমরা থাকলাম। তখন এই প্রশান্ত বাবুর মামাকে ওই আলেম বলেন যে জিনেদের তরফ থেকে এটা বলা হয়েছে যে এটা করলেই শুধু ওদের প্রতিজ্ঞাও রক্ষা হয়, তোমরাও বেঁচে যাও। তখন ওই প্রশান্ত বাবু এবং তার বোন, তারা তাদের বংশের যে পদবি, তাদের পদবিটা এক্স্যাক্ট কী ছিল এটা আমি শিহাব ভাই আসলে বলতে পারেন নাই আমাদেরকে। তখন ওদের বংশের পদবিকে ওনারা চেঞ্জ করে ফেলেন। ধরুন যে সে পাল ছিল সেন হয়ে গেল, বা সেন ছিল পাল হয়ে গেল, এবং এটাও প্রতিশ্রুতি দেন যে তাদের মানে পরবর্তী বংশধররা যদি আল্লাহ মানে দুনিয়াতে পাঠান তাহলে তারাও এই যে নতুন যে পদবি সেটাই ব্যবহার করবেন। তো এই প্রতিশ্রুতি যখন দেন তখন জিনেরা আর এই দুইজনকে কোনো ক্ষতি করে নাই। প্রশান্ত বাবু ভালো আছেন, আর প্রশান্ত বাবুর যিনি বোন তিনি এখন ভালো আছেন, তারও বাচ্চা কাচ্চা আছে। এখন প্রশান্ত বাবুরও উনি বিয়ে করেছেন, ওনার সন্তানাদি আছে, তারা এখন একদম স্বাভাবিক। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যম দিয়ে কিন্তু আমিও একটা বিষয় নতুন করে জেনেছিলাম যে এই যে জিনেরা যে তাদের ওয়াদার বরখেলাফ করে না, এটা তো আমরা অনেকেই জানি, কিন্তু ওয়াদা করে ফেলেছে যে এই বংশকে নির্বংশ করবে। এখন এই যে একটা চমৎকার সলিউশন, এই সলিউশনটা কিন্তু জিনেদের যে সর্দার তিনি এসে এটা দিয়েছিলেন। তো চমৎকার একটা সলিউশন ছিল, আমার কাছে খুবই এই জায়গাটাতে আমার ভালো লেগেছে আর কি। একটা চমৎকার একটা সলিউশন যে দুজনের জীবনও বেঁচে গেল, বংশ নির্বংশ হলো না, তাদেরও ওয়াদার বরখেলাফ হলো না, প্রতিজ্ঞাটা ঠিক থাকলো। তো এইভাবেই এইটার সমস্যার আল্লাহর রহমতের সমাধান হয়েছিল। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা মূলত। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। পাতালবাসী বইটি কিন্তু আপনারা রকমারি থেকে অর্ডার করতে পারেন, প্রান্ত প্রকাশন থেকে এটা প্রকাশিত হয়েছিল। তো রকমারি থেকে অর্ডার করলেই আপনারা বইটি পেয়ে যেতে পারেন, যেটা আপনাদেরই পাঠানো ঘটনা বলি। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমার ঠান্ডাজনিত সমস্যা সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু আমার স্বাভাবিক ভয়েসে আমি নেই। আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার জন্য দোয়া করবেন।
আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির থাকব। আর প্রতি বৃহস্পতিবার তো আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আসছি ঠিক রাত 10:59 আফটার দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।